আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, আপনার কি পা ব্যথা করছে না? রাগানিতা যেন চমকে উঠল। সে দেখছে সে যতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল তার একবারও ইমতিয়াজ পিছনে ঘুরে তাকায়নি। তাহলে বুঝলো কি করে সে এতক্ষণ দাঁড়িয়েছিল? রাগানিতা কৌতূহলী কিছু বলবে, এরই মাঝে ইমতিয়াজ পিছন ঘুরল, বলল, কি হলো, কথা বলছেন না যে? রাগানিতা আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ইমতিয়াজের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সরুন। ইমতিয়াজ বিনা বাক্যে গাছের আড়াল থেকে সরল। ইমতিয়াজ সরতেই রাগান্বিতা ইমতিয়াজের বসার স্থানটি দখল করে নিল। বলল, আপনি বুঝলেন কি করে আমি আপনার পিছনে দাঁড়িয়েছিলাম? ইমতিয়াজ হাসে রাগান্বিতার কথা শুনে, বলে, আমার যে হৃদয় কাঁদে। ইমতিয়াজের কথার অর্থ না বুঝে রাগান্বিতা বলল, মানে? সব মানের অর্থ বুঝিয়ে দিলে আপনি কি করবেন? দেখুন, আপনি সব কথা ঘুরিয়ে বলবেন না তো। সেই শুরু থেকেই দেখছি আপনি কথা বলেন কেমন একটা ঘুরিয়ে পেঁচিয়ে। ইমতিয়াজ উচ্চস্বরে হেসে বলে, আপনি হয়তো জানেন না, আমার পেঁচাতেই ভালো লাগে। রাগান্বিতা কথার প্রসঙ্গ পাল্টালো, বলল, এখানে কি করছেন? আপনার আসার অপেক্ষা। আমার অপেক্ষা? কেন বলুন তো? কেন করব না, বলুন তো? চোখ মুখ কুঁচকে ফেলল রাগান্বিতা। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটা বাজে লোক। ইমতিয়াজ মৃদুস্বরে জবাব দিল, আমি জানি। সন্ধ্যার আলাপনে মুখরিত চারপাশ, ঝিঝি পোকারা ডাকছে উচ্চস্বরে। বিকেল জুড়ে মেঘলাময় আবহাওয়া থাকলেও বৃষ্টি আর নামেনি। রাগান্বিতা বারান্দায় দাঁড়িয়ে আছে চুপচাপ। মৃদু বাতাসে তার চুলগুলো উঠছে। কিছু একটা অনুভব করতে চাইছে হৃদয়, কিন্তু পারছে না। রাগান্বিতা কি ইমতিয়াজের কথা ভাবছে? শুরু থেকেই রাগান্বিতার ইমতিয়াজকে ঠিক কেমন যেন লাগছে। অদ্ভুত, ভয়ঙ্কর বলে এমন একটা কিছু মনে হয়। আচমকাই রাগান্বিতার বারান্দায় সেদিনকার মতো একটা কবুতর ছুটে আসলো, এসে বসলো সোজা বারান্দার রেলিংয়ের সামনে। রাগান্বিতা চমকে উঠল আচমকায়। কবুতর তার কাছে এসেই জোরে জোরে শব্দ করতে লাগলো। রাগান্বিতা খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পর মুহূর্তে এগিয়ে গেল সামনে। পুনরায় সেদিনকার মতো কবুতরটার পায়ের কাছে একটা চিঠি পেল। রাগান্বিতা সেদিনকার ভেবে খানিকটা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে চিঠিটা খুলল। চিঠিটা খুলতেই সেখানে লেখা দেখল, সে কি জানে তার হাসিটা কতটা সুন্দর? তার মায়াবী আঁখিতে প্রেমে পড়েছি প্রতিনিয়ত। আমি যা চাই সে কি তা দেবে আমায়? ধীরে ধীরে মরে যাচ্ছি যে, একটু বাঁচিয়ে নিবে তো প্রিয়? শোনো না একটা কথা, বিরহে যে অন্তর পুড়ে হচ্ছে ছাই, এটি নিষ্ঠুর এক প্রেমিক পুরুষ। ব্যাস, আর কিছু লেখা নেই। রাগান্বিতা হতভম্ব, এবার বাড়াবাড়ি হচ্ছে। রাগের জল শক্ত হলো রাগান্বিতার। কে এই চিঠিদাতা? তাকে যে করেই হোক জানতে হবে। কাল গ্রামের প্রতিটা শিক্ষিত পুরুষের হাতের লেখা দেখবে রাগান্বিতা। তাকে জানতেই হবে কে এই প্রেমিক পুরুষ। রাগান্বিতা দৌড়ে তার রুম থেকে বের হলো। বাবাকে বলল গ্রামের প্রতিটা ছেলের হাতের লেখা দেখতে চায়, এমনকি ইমতিয়াজেরও। মেয়ের আচমকা এমন রক্তচণ্ডী মুখ দেখে চরম অবাক রাগান্বিতার বাবা। মেয়ের কাছে কারণ জানতে চাইলেও বলেনি কিছু। অতঃপর কথা মতো সকাল হতে না হতেই গ্রামের সব শিক্ষিত ছেলেদের হাতের লেখা পরীক্ষা করা হলো, কিন্তু কারো হাতের লেখার সাথেই রাগান্বিতার কাছে আসা চিঠিগুলো মিলল না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু তাও কারো হাতের লেখা রাগান্বিতার চিঠিটার সাথে মিলল না। রাগান্বিতা হতাশায় পঞ্চমুখ হয়ে দাঁড়িয়ে রইল বাড়ির সদর দরজার সামনে। গ্রামের প্রায় সবাইকে দিয়েই কিছু লেখানো হলো, কিন্তু কিছুই মিলল না। পরিশেষে তালুকদার বাড়িতে আসলো ইমতিয়াজ। সবাই তার দিকে চেয়ে রইল। ইমতিয়াজ জানে না এখানে গ্রামের সব ছেলেদের হাতের লেখা কেন পরীক্ষা করা হচ্ছে। ইমতিয়াজ ঢুকেই সোজা চলে গেল রাগান্বিতার সামনে। রাগান্বিতার বাবা পাশেই দাঁড়ানো ছিল। গ্রামের সবাই একে একে চলে গেলেন যে যার বাড়ির উদ্দেশ্যে। ইমতিয়াজ রাগান্বিতার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে জমিদার সাহেব? রাগান্বিতার বাবা কিছু বলার আগেই রাগান্বিতা বলে উঠল, আপনার হাতের লেখা দেখতে চাই। ইমতিয়াজ যেন চরম অবাক হলো। এইটা কোনো কথা? গ্রাম শুদ্ধ পুরুষদের হাতের লেখা নেয়ার কোনো মানে হয় নাকি? ইমতিয়াজ বলল, কারণটা কি জানা যায়?
রাগান্বিতা গম্ভীর আওয়াজে বলে, না। তাহলে আমি আমার হাতের লেখা দিব না। এবার রাগান্বিতার বাবা বলল, কেন দিবে না? ইমতিয়াজ এবার তাকায় রাগান্বিতার বাবার মুখের দিকে, বলে, এটা পুরোই অযুক্তিকর একটা বিষয়। কারণ ছাড়া হাতের লেখা কেন দিব? আর এই যে সকাল থেকে আপনারা গ্রামে শিক্ষিত ছেলেদের হাতের লেখা নিচ্ছেন, কেন নিচ্ছেন এটা বলবেন না? রাগান্বিতা বলল, একটা ছেলে আমায় মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে, তাই কে পাঠিয়েছে জানার জন্য হাতে লেখা পরীক্ষা করা হচ্ছে। ইমতিয়াজ যেন চরমভাবে চমকে উঠল রাগান্বিতার কথা শুনে। অদ্ভুত স্বরে বললেন, কি? হ্যাঁ এটাই, এই জন্য কারণ বলতে চাইছি না। আপনিও কাউকে বলবেন না, এবার হাতে লেখাটা দিন। ইমতিয়াজ আর দ্বিধা করল না, সামনে টেবিলের উপর রাখা থেকে কাগজ নিল, কলম ধরে বলল, কি লিখবো? রাগান্বিতা অনেকক্ষণ চুপ থেকে নিজের হাতে থাকা চিঠিটাই দিয়ে বসলো ইমতিয়াজকে, বলল, এটাই লিখুন, পুরোটাই লিখুন। ইমতিয়াজ চিঠিটা দেখল, পড়ল, অদ্ভুত দৃষ্টিতে চাইল রাগান্বিতার দিকে। ইমতিয়াজের চাহনি দেখে আবারও বলল, কি হলো লিখুন। ইমতিয়াজ দোনমোনা করল, কিছুক্ষণ সময় নিয়ে বলল, লিখছি। রাগান্বিতা তাকিয়ে রইল ইমতিয়াজের লেখার দিকে, পরে চোখ সরিয়ে ফেলল। ইমতিয়াজ কলম নাড়াতে নাড়াতে ধীরে ধীরে লিখল রাগান্বিতার দেয়া পুরো কথাটা। অনেকক্ষণ সময় গড়ালো, ইমতিয়াজের লেখা শেষ হলো। সে কাগজটা ভাঁজ করে কলমটা টেবিলের উপর রেখে এগিয়ে গেল রাগান্বিতার দিকে, বলল, নিন। রাগান্বিতা নিল। ইমতিয়াজ চুপটি করে দাঁড়িয়ে রইল নিচের দিকে তাকিয়ে। রাগান্বিতা পরপর লেখাগুলো মেলালো, অনেকক্ষণ তাকিয়ে রইল লেখাগুলোর দিকে। রাগান্বিতাকে এত মনোযোগ দিয়ে লেখা পড়তে দেখে বলল রাগান্বিতার বাবা, লেখা কি মিলেছে? রাগান্বিতা ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, না বাবা। রাগান্বিতা চলে গেল। ইমতিয়াজ দেখল তা। রাগান্বিতা যেতেই রাগান্বিতার বাবা ইমতিয়াজের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি খুব দুঃখিত, মেয়েটা কাল রাত থেকে কেন যেন পাগলামি করছে, না কিছু বলছে না কিছু শুনছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইমতিয়াজ দু কদম এগিয়ে গিয়ে বলল, আরে আরে কি করছেন আপনি? সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। ভালো থাকবেন, আজ যাই। বলে ইমতিয়াজ আর না দাঁড়িয়ে চলে গেল বাহিরে। জোরে নিঃশ্বাস ফেলল মুহূর্তেই, যেতে যেতে আওড়ালো। মেয়েটা পাগল হলো নাকি? অন্যদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ইমতিয়াজের লিখে যাওয়া আবার দেখল। হাতের লেখা মেলেনি, এটা সত্যি কথা। তবে ইমতিয়াজ লেখাগুলোর পর আরো 2 লাইন লিখেছিল, তা হলো, প্রেমপত্র উন্মোচনের আইডিয়াটা দারুণ, কিন্তু সে যে এই গ্রামেরই তা জানলেন কি করে? আজ বৃহস্পতিবার, জমিদার বাড়িতে কিসের যেন তোড়জোড় চলছে। রিজওয়ান এখন পুরোপুরি সুস্থ, ভেবেছিল 2-3 দিনের মাঝে শহরে চলে যাবে, কিন্তু তার বাবা কোনো এক কারণের জন্য আরো কিছুদিন থাকতে বলেছে, তাই থেকে গেছে। রাগান্বিতার ঘুম ভাঙল সকাল 8টার দিকে। আজ নামাজ সেরে একটু ঘুমিয়েছিল রাগান্বিতা। সকালে ঘুম ভাঙে দাদিমার ডাকে, আর উঠেই শোনে কোন গ্রামের চেয়ারম্যান বাড়ির ছেলে নাকি তাকে দেখতে আসবে। হুট করে এমন খবর শুনে রাগান্বিতার ভিতরটা যেন কেমন করে উঠল। থমথমে গলায় বলল, হুট করে বাবা এ কেমন সিদ্ধান্ত নিল, আর কেনই বা নিল? পাত্রপক্ষের সামনে শাড়ি গহনাগাটি পরে বসে আছে রাগান্বিতা। চুপচাপ আর লাজুক লাজুক ভাবটা মুখে থাকলেও ভিতরে ভিতরে প্রচন্ড রকমের রেগে আছে রাগান্বিতা। তবে সে বুঝতে পেরেছে কালকে রাগের চোটে করা পাগলামিটা আর বাবাকে প্রেমপত্রখানা দেখানোর জন্যই আজ এমনটা হয়েছে। রাগান্বিতা চুপটি করে বসে আছে। তাকে দেখতে আসার মতো এমন কিছু নেই। সবাই জানে তালুকদার বাড়ির 2 রূপবতী কন্যার কথা। তারা তো এসেছে সোজা পাকা কথা বলার জন্য। খুব শীঘ্রই বিয়ে পড়িয়ে তাদের বৌমাকে ঘরে উঠাতে চাইছেন। পাত্রের নাম মাহাদ, পড়াশোনায় বিএ পাস, বর্তমানে বাবার বিশাল ব্যবসা সামলায়। দেখতে শুনতে মোটামুটি। মাহাদের বাবা কাদের ব্যাপারী টেবিলের উপরে থাকা মিষ্টির বাটি থেকে একটা মিষ্টি মুখে পুরে বলল, তালুকদার সাহেব, তাহলে সামনে একখানা ভালো দিন দেইখা রাগান্বিতা আর আমার পোলা মাহাদের 4 হাতখানা এক কইরা দেই। রাগান্বিতার বাবা বেশ কিছুক্ষণ সময় নিয়ে বললেন, ঠিক আছে। রাগান্বিতার বাবার কথা শুনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলো মাহাদের বাবা। পকেট থেকে একটা সুন্দর সোনার আংটি বের করে পরিয়ে দিল রাগান্বিতার হাতে। রাগান্বিতা নীরবে হজম করে নিল পুরো বিষয়টা। প্রকৃতিতে বিকেলে লগ্ন চলছিল, বর্ষণ হচ্ছিল সারা গ্রাম জুড়ে। রাগান্বিতা বারান্দায় দাঁড়িয়ে আছে চুপচাপ। বর্ষণের খানিকটা ফোঁটা ফোঁটা এসে লাগছে তার মুখে, শরীরে ভিজাচ্ছে অল্প স্বল্প।
রাগান্বিতার মন ভালো নেই। তার বিয়ে হতে চলেছে 7 দিনের মধ্যে। এত দ্রুত সবটা হয়ে যাবে এ যেন কল্পনাও করতে পারেনি রাগান্বিতা। রাগান্বিতার মন খারাপটা ঠিক কোন জায়গায় তাই বুঝছে না। বাবাকে ছেড়ে চলে যেতে হবে এটার জন্য দুঃখ হচ্ছে, নাকি অন্য কোনো কারণ এটাই ধরতে পারছে না সে। তবে তার জানা মতে পরিবারকে ছেড়ে যেতে হবে এই জন্য খারাপ লাগতে পারে, এছাড়া আর তো কোনো কারণ দেখছে না। সাইকেলের বেল বাজলো, রাগান্বিতা চমকে উঠল, তবে ভাবল না। চরম রাগ হচ্ছে, এই চিঠির জন্যই আজ তার এভাবে বিয়ে হতে চলেছে। রাগান্বিতার ভাবনার মাঝেই ওর মাথায় হাত বুলালো দাদিমা। রাগান্বিতা পাশ ফিরে তাকালো, বলল, আচ্ছা দাদিমা, বাবাকে এভাবে হুট করে আমার বিয়ে ঠিক করে কাজটা ঠিক করলো? আমার তো সামনে এসএসসি এক্সাম ছিল, বাবার তো স্বপ্ন ছিল অনেক আমায় নিয়ে, তাহলে এমনটা কেন করলো? দাদিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয়ে। দাদিমার কথা শুনে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল রাগান্বিতা, ভয়ে? কিসের ভয়ে? ঠিক ভয় কখন যাইব না, দুশ্চিন্তাও হইতে পারে। দাদিমার কথা শুনে আরো একটু অবাক হলো রাগান্বিতা, বলল, আমি একটু বুঝিয়ে বলবে কি নিয়ে দুশ্চিন্তা করছে বাবা? মাইয়া মানুষের বেশি স্বপ্ন দেখতে নাই, বিয়া কইরা স্বামী সংসারে এসব নিয়েই থাকতে হয়। বিয়ার সময় বিয়া না করলে পরে ঝামেলা হয়, তুমি বুঝবা না। রাগান্বিতা কি বলবে বুঝছে না, অনেকক্ষণ চুপ থেকে আচমকাই বলে উঠল, বাবা কিভাবে মারা গেল তুমি তো জানো। সঙ্গে সঙ্গে চোখে মুখে ভয়ের আতঙ্ক ফুটে উঠল দাদিমার। দাদিমার রিয়াকশন দেখে আবারও বলল রাগান্বিতা, কি হলো দাদিমা, বলো না আমায়। সেদিন সকালে বুবুর রুমে তুমি আগে গিয়েছিলে, বুবু কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি? রাগান্বিতা আরো কিছু বলবে, এরই মাঝে দরজার সামনে দাঁড়িয়ে ধমকে সুরে বলল রাগান্বিতার বাবা। রাগান্বিতা, বাবার চিৎকার শুনে রাগান্বিতা থমকে গেল। এর আগে কখনোই তার বাবা তার সাথে এতটা উচ্চস্বরে কথা বলেনি। রাগান্বিতা তাকিয়ে রইল তার বাবার মুখের দিকে। রাগান্বিতার বাবা এগিয়ে আসলেন, কড়া কণ্ঠে বললেন, 1 সপ্তাহ পর বিয়ে, কে কি করলো, কিভাবে মরলো সেটা নিয়ে না ভেবে তোমার আগামী জীবনটা কিভাবে হবে তা নিয়ে ভাবো। ওর বিষয়টা নিয়ে আমি আর কোনোদিন তোমার মুখে কিছু শুনতে চাই না। কিন্তু বাবা। রাগান্বিতার বাবা হাত দেখিয়ে রাগান্বিতাকে থামিয়ে বলল, চুপ করো, কোনো কিন্তু নেই। 1 সপ্তাহ পর তোমার বিয়ে, তুমি সেই বিয়ে নিয়েই থাকবে। বিয়ের পর মাহাত চাইলে তুমি পড়াশোনা করবে, নয়তো করবে না। এটাই আমার শেষ কথা। বাবার কথা শুনে অনেক বড় আঘাত পেল রাগান্বিতা। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। রাগান্বিতা চলে গেল। দাদিমা ছলো ছলো দৃষ্টিতে কিছুক্ষণ রাগান্বিতার বাবার মুখের দিকে তাকিয়ে তিনিও চলে গেলেন। আর রাগান্বিতার বাবা আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কি যে শুরু হলো তার সংসারে। চুঙ্গা দিয়ে নিভে যাওয়া মাটির চুলায় ফু দিচ্ছে ইমতিয়াজ। বাইরে ঝিরঝির করে অল্প বৃষ্টি পড়ছে। আগের চেয়ে রেশ অনেক কম। বর্ষার মৌসুমে খিচুড়ি খাওয়ার দারুণ স্বাদ, তাই ইমতিয়াজ খিচুড়ি রান্না করছে। ফু দেওয়ার পর চুলা জ্বলতেই ইমতিয়াজ শুকনো ডাল দিল চুলার মুখে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এমন সময় তার বাড়ি ছুটে আসলো মোকলেস। হতভম্ব গলায় বলল, জানো ইমতিয়াজ ভাই কি হয়েছে? ইমতিয়াজ খিচুড়ি নাড়তে নাড়তে বলল, কি হয়েছে? আইসগো রাগান্বিতা আফারে দেখবার আইছিল, ওনার নাকি বিয়া হইব কয়দিন পর। মোকলেসের কথা শুনে একটুও চমকালো না ইমতিয়াজ, উল্টো বলল, ভালো তো, সুন্দরী মেয়েদের বেশি দিন বাপের বাড়ি রাখতে নেই, বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো উচিত, না হলে কার নজর লেগে যায় বলা যায় না। তাই বললা এত হওয়ালে বিয়া দিয়া দিব? ভালো ছেলে পেলে দিব না। তার নাম কি ছেলের? মাহাদ। নিশ্চয়ই জমিদারের ছেলে। হ। ভালো। আচ্ছা শোন, খিচুড়ি রান্না করছি, তোর চেনা জানা যত ছেলে পেলে আছে নিয়ে আয়, আর সবাই একসাথে খিচুড়ি খাবো। মোকলেস খুশি হলো, বলল, আইসা ভাই। ইমতিয়াজ আর কিছু বলল না, জোরে জোরে খিচুড়ি নাড়তে লাগলো। চোখ মুখের ভঙ্গি খুবই স্বাভাবিক তার। পরের দিন সকাল 7টা। চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ে হাঁটতে গেল রাগান্বিতা। তার কিচ্ছু ভালো লাগে না। বারবার মনে হচ্ছে দাদিমা আর বাবা বুঝি তার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু কেন কিছু লুকোচ্ছে? রাগান্বিতার হাঁটতে হাঁটতেই নজরে আসলো নদীর এক কোনায় নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজের দিকে। তবে আজ আর লুঙ্গি ফতোয়া পরেনি, শহুরে পোশাক পরেছে, চোখে চশমা, গায়ে পাতলা চাদর। রাগান্বিতার এই ছেলেটাকে বড্ড ভালো লাগে। কেন লাগে জানা নেই। ওই যে কথায় বলে না, নিষিদ্ধ জিনিসের উপরই মানুষের ঝোঁক বেশি।
রাগান্বিতা চুপচাপ চলে যাচ্ছিল, হঠাৎই ইমতিয়াজ বলে উঠল। কথা না বলেই চলে যাচ্ছেন যে? রাগান্বিতার পা আটকে গেল। সে বোঝে না এই ছেলেটা তাকে না দেখেও তার উপস্থিতি টের পায় কি করে। রাগান্বিতা পিছন ঘুরল, বলল, না, বাড়িতে বলে আসেনি, বাবা জানলে রাগ করবে। ও আচ্ছা, শুনলাম বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। দাওয়াত রইল, আসবেন কিন্তু। জি অবশ্যই, সময় থাকলে আপনার বিয়ে খেয়েই আমি গ্রাম ছাড়বো, মানে চলে যাব। খানিকটা খারাপ লাগলো রাগান্বিতার। নিশ্চুপ স্বরে বলল, চলে যাবেন? গ্রাম দেখা হয়ে গেছে? আর কত থাকবো, ওদিকে শহরে আমার ব্যবসা লাটে উঠেছে। ইমতিয়াজের কথা শুনে রাগান্বিতা হেসে ফেলল, বলল, তাহলে তো আপনার দ্রুতই যেতে হয়। প্রথম সপ্তাহ খানেকের মতো আছি, তার মধ্যে আপনার বিয়েটা হলে খেতে পারবো, নয়তো আমায় যেতে হবে। ইমতিয়াজের কথা শুনে রাগান্বিতার হাসি থেমে গেল। গম্ভীর এক আওয়াজে বলল, চিন্তা নেই, সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, সেটা আপনি খেয়ে যেতে পারবেন। ও আচ্ছা, তাহলে তো দারুণই খবর। নৌকা নিয়ে কোথায় যাচ্ছেন? কোথাও যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আছি চুপচাপ। ও আচ্ছা, যাই, এখন বাবা জেনে গেলে সমস্যা হবে। ঠিক আছে, যান। রাগান্বিতা আর দাঁড়ালো না, দ্রুত চলে আসতে নিল নদীর পাড় থেকে। হঠাৎই ইমতিয়াজ ডেকে উঠল, মধুর কণ্ঠে শুধালো, রাগান্বিতা শুনছেন, একটা কথা ছিল। হঠাৎই ইমতিয়াজের কণ্ঠটা কানে বাজতেই রাগান্বিতা থেমে গেল। তার পা আটকে গেল ওখানেই। সে নীরবে পিছন ঘুরে বলল, জি বলুন। ইমতিয়াজ সময় নিল। 2 মিনিট 4 মিনিট করে কতক্ষণ সময় গেল। রাগান্বিতা খানিকটা বিরক্ত নিয়ে বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? ইমতিয়াজ আর দ্বিধা করল না, ফট করেই বলে উঠল, আপনি বেশি ঘর থেকে বের হবেন না, আপনাকে দেখলেই আমার বড্ড বাজে অনুভূতি হয়। ইমতিয়াজের কথা শুনে রাগান্বিতা কি বলবে বুঝতে পারল না। কিছুক্ষণ সময় নিয়ে মুচকি হেসে বলল, আমি কোনো সাহায্যকারী নই যে আপনার বাজে অনুভূতি কমানোর জন্য বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিব। তাহলে সবসময় কাছে থাকুন না। আপনি রাখতে পারলে ঠিক থেকে যেতাম। বলেই রাগান্বিতা আর দাঁড়ালো না। ফট করে কি বলে ফেললো তার কেমন লজ্জা লজ্জা লাগছে। অন্যদিকে রাগান্বিতার কথা শুনে ইমতিয়াজ হেসে ফেলল। রাগান্বিতার যাওয়ার পানে তাকিয়ে থেকে নিম্নস্বরে বলল, কদিন পর যার বিয়ে সে রাখতে পারার কথা বলছে, বিষয়টা দারুণ তো। ইমতিয়াজ নদীর দিকে ঘুরে তাকালো, ঢেউয়ের পানে চাইল। বাতাস হচ্ছে প্রকৃতি জুড়ে, কি সুন্দর হৃদয়টাকে ফুরফুরে করছে। ইমতিয়াজ তার চোখ বন্ধ করে মনে মনে আওড়ালো, কাছে আসলে যে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তুমি কি তা সইতে পারবে রাগান্বিতা? সন্ধ্যার দিকে নিজ রুমে ল্যাম্প জ্বালিয়ে বসে আছে রাগান্বিতা। ল্যাম্পের বিন্দু বিন্দু আলোর পানে চেয়ে আছে নীরবে, কি যেন ভাবছে। ইমতিয়াজ নামটা যেন খুব বেশি হৃদয়ে গেঁথে গেছে। কি এক জ্বালায় পড়ল রাগান্বিতা। ছেলেটা কেন আসলো তাদের গ্রামে? আর কি কোনো গ্রাম ছিল না? তাদেরটাই দেখলো। রাগান্বিতার কিছু ফিল হচ্ছে, মন বড্ড চাইছে ইমতিয়াজ থাকুক সারাক্ষণ, সর্বক্ষণ তার পাশে। ছেলেটা বুঝি পাগল করে দিল রাগান্বিতাকে। আচ্ছা, প্রেমে পড়া কি এত সহজ? সেই কদিন আগে প্রথম দেখলো বিকেলের লগ্নে বাঁশি বাজাতে থাকা সেই ইমতিয়াজকে। না, শুধু ইমতিয়াজ না, ইমতিয়াজ শিকদারকে। রাগান্বিতা আনমনেই হেসে ফেলল। এমন সময় তার রুমে কড়া নাড়ল তার বাবা। সঙ্গে বললেন তিনি, রাগান্বিতা, তুমি কি ঘরে আছো? রাগান্বিতা পুরো দমে চমকে উঠল। নিজের ভাবনা থেকে বেরিয়ে হতভম্ব হয়ে বলল, জি বাবা। রাগান্বিতার বাবা ভিতরে ঢুকলেন, বিছানায় বসে নিশ্চুপে বলতে লাগলেন, আমার ভুল বুঝিস না রে মা, এই বিয়েটা হওয়া খুব দরকার। তোকে যে এই গ্রাম ছাড়তেই হবে, তোর ভালোর জন্যই বিয়েটা দিচ্ছি। মাহাত খুব ভালো ছেলে, দেখবি তুই ভালো থাকবি, সুখেও থাকবি। পড়াশোনা করার তোর ইচ্ছে থাকলে মাহাত পড়াবে তোকে, বলেছে আমায়। তুই রাগ করিস না রে মা, বাবা তোর ক্ষতি চায় না রে। বাবার কথা শুনে বড্ড খারাপ লাগলো রাগান্বিতার। কতক্ষণ আগে ইমতিয়াজকে নিয়ে তার ভাবনার কথা মনে পড়তেই ভিতরটা কেমন করে উঠল। সে ভুলেই গেছিল তার যে বিয়ে ঠিক হয়ে গেছে। রাগান্বিতা টেবিল ছেড়ে বাবার দিকে এগিয়ে গেল, আলতোভাবে বাবার পায়ের কাছে বসে বলল, কিসের ভয় পাচ্ছ বাবা, আমায় বলো তো। সব কথা যে জানতে নেই মা। আমায় বলো বাবা, আমি বিয়ে করব, কিন্তু তার আগে আমায় সবটা বলো বাবা। লুকানোর বিষয়টা কি বুবুকে নিয়ে? রাগান্বিতার বাবা মাথা নাড়ালেন, যার অর্থ হ্যাঁ। রাগান্বিতা যেন পুরোদমে অবাক হলো বাবার কথা শুনে। তার মানে তার আন্দাজটা ঠিক ছিল। রাগান্বিতা আরেকটু জোর দিয়ে বাবাকে জিজ্ঞেস করলো,
বুবু কি তবে আত্মহত্যা করেনি বাবা? রাগান্বিতার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না। রাগান্বিতা হতাশ হলো, উত্তেজিত কণ্ঠে বলল, তুমি কি কাউকে সন্দেহ করছো? না। তাহলে কি বিষয় নিয়ে বুবুর কথা বলবে?